আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে চেষ্টা করব প্রত্যহ একটা করে অধ্যায়, নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক ক্লাস আপলোড দেওয়ার এবং ক্লাসগুলোর লেন্থ খুবই ছোট করার চেষ্টা করব এবং ছোট ছোট টপিক নিয়েই আলাপ করব। তো আমি প্রথমেই যে অধ্যায়টা নিয়ে আলাপ করব সেটা হলো হিউম্যান ফিজিওলজি, মানব শারীরবিদ্যা। এই টপিকটার এইচএসসি বায়োলজির সেকেন্ড পেপার অর্থাৎ প্রাণীবিদ্যার 3 নম্বর অধ্যায় নিয়ে, যেখানে মানব পরিপাক ও শোষণ আলোচনা করা হয়েছে। তো ছোট্ট একটা টপিক আজকে আলাপ করব এবং আমরা চেষ্টা করব পুরো অধ্যায়টা এই ছোট ছোট ভাগ করে আলোচনা করে সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার। তো আজকে আমি আলোচনা করব পরিপাকের একদম প্রাথমিক যে ক্লাসটা সেটা। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো পরিপাক কাকে বলে। তো পৃথিবীতে এমন কোনো জীব নাই যেই জীবের পুষ্টির প্রয়োজন হয় না, কিন্তু জীব যত উন্নত এবং জটিল আকার ধারণ করছে তত তাদের পুষ্টি নির্বাহ ব্যবস্থাটাও অনেক জটিলতর প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। তো সেই রকমই জটিল পরিপাক ব্যবস্থা এবং পরিপাকতন্ত্র আমরা মানুষের ক্ষেত্রে দেখতে পাই। তো আমি যদি প্রথমেই পরিপাকটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি যে পরিপাক কেন প্রয়োজন আমাদের, তা আমাদের পরিপাক প্রয়োজন এই জন্য যে প্রকৃতিতে থাকা খাদ্য উপাদানগুলোর মধ্যে যে সকল খাদ্য উপাদান জটিল, অদ্রবণীয় ও কঠিন অবস্থায় থাকে সেই সকল খাদ্য উপাদানগুলো যাতে সরল, দ্রবণীয়, তরল এবং আমাদের কোষের শোষণ উপযোগী এবং আমাদের কোষে যেন সহজেই আত্তীকরণ করা যায় সেই রকম খাদ্যবস্তুতে পরিণত করার জন্যই মূলত এই পরিপাকের প্রয়োজন। সুতরাং পরিপাক এমন একটা প্রক্রিয়া যা আমাদের গৃহীত জটিল, অদ্রবণীয় ও কঠিন খাদ্যবস্তুকে সরল, দ্রবণীয় ও তরল খাদ্যবস্তুতে পরিণত করে। তো এই যে পুরো পরিপাক প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য আমাদের দেহে অনেকগুলো অঙ্গ একসাথে একটা কম্বাইন্ড প্রসেস সম্পন্ন করে, কম্বাইন্ডলি তারা কাজ করে এবং পুরো পরিপাক প্রক্রিয়াটা সম্পন্ন করে। তো এই যে আমাদের দেহের যতগুলো অঙ্গ এই পরিপাক প্রক্রিয়ার সাথে জড়িত, সবগুলো অঙ্গকে একত্রে আমরা বলতে পারি পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র। তো এই পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র তথা ডাইজেস্টিভ সিস্টেম এটা 2 ভাগে বিভক্ত, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। উল্লেখ্য যে উন্নত যত প্রাণী আছে, বিশেষ করে মেরুদণ্ডী প্রাণী বা যারা মেরুদণ্ডী প্রাণীর কাছাকাছি উন্নত যে প্রাণীগুলো আছে, সবগুলো প্রাণীদের পরিপাক তন্ত্রের একটা কমন ফিচার্স আছে, সেটা হলো যে এই পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্রগুলো মূলত 2টা অংশে ভাগ হবে। একটা হলো পৌষ্টিক নালী আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি। এর পেছনের কারণ হলো খাদ্য পরিপাক হওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা দরকার, যেটাকে আমরা পৌষ্টিক নালী বলবো, আর খাদ্য পরিপাক হওয়ার জন্য কিছু এনজাইমের দরকার আছে বা রাসায়নিক পদার্থের দরকার আছে, যেগুলো পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি ক্ষরণ করে থাকে। তো আমরা যদি দেখি মানুষের পৌষ্টিক তন্ত্রে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মুখছিদ্র, তারপর মুখ বিবর বা মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, এভাবে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এবং সবশেষে পায়ু। এই যে পৌষ্টিক নালীর যে একটা বড় একটা পৌষ্টিক নালীর যে অবস্থান, এটাই উন্নত প্রাণীদের পৌষ্টিক তন্ত্রকে জটিল করে তুলেছে। এছাড়া আমরা দেখতে পাবো মানুষের দেহে পৌষ্টিক গ্রন্থি হিসাবে থাকে লালা গ্রন্থি, যকৃত, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। আমরা যদি আরেকটু এটা খুব ভালো মতো আরেকটু দেখতে চাই বা বুঝতে চাই, তাহলে আমরা এটার মাধ্যমে বুঝতে পারি যে ঠিক মানব দেহের এই অংশটাকে আমরা বলতেছি পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র।
এখানে মূলত একদম মেইন পার্টগুলো, প্রধান প্রধান অংশগুলো প্রায় সবগুলোই দেখানো হয়েছে। যেমন আমরা মুখছিদ্রের কথা বলতে পারি, খাদ্যনালীর কথা বলতে পারি, আমরা এখানে লিভার আছে, যকৃত, অন্ত্র, তারপরে আমরা যদি একটু বলি যে এখানে আমরা যদি একটু দেখি যে পশ্চাৎ দিক থেকে আমরা বলতে পারি যে এখানে অগ্নাশয়টা দেখা যাচ্ছে, প্যানক্রিয়াস, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থি পরিপাকতন্ত্রের। তো সব মিলিয়ে আমরা এইভাবে পুরো মানবদেহের এই পরিপাকতন্ত্রটাকে আমরা স্টাডি করব এবং আগামী বেশ কয়েকটা ক্লাস আমরা এই পরিপাকতন্ত্রের এক একটা অংশ এক একটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল আমি যদি দেখি যে আমরা আজকে যে অংশটা নিয়ে আলাপ করব সেটা হলো মুখছিদ্র এবং মুখ বিবর। মুখছিদ্র এবং মুখ বিবর এই দুইটা টপিকস নিয়ে আমরা আজকে কিছুটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মুখছিদ্র বলতে কি বোঝায়? মুখছিদ্র একদমই আমাদের যে পুরো পরিপাক নালী আছে, এই পরিপাক নালীর ঠিক এন্ট্রান্স পয়েন্ট আমরা এটা বলতে পারি, হ্যাঁ, যে খাদ্য বস্তুর প্রবেশদ্বার মুখছিদ্র, যেটাকে আমরা দুই ওষ্ঠ নির্মিত একটা ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত হতে দেখি, যাকে আমরা ভেস্টিবিউলও বলতে পারি। তো এই হচ্ছে মুখছিদ্র। আর মুখছিদ্র এর পরে মানুষ হা করলে যে পুরো অংশ বা স্থান দেখা যায়, পুরোটাকে আমরা বলতে পারি মুখ বিবর বা মুখ গহ্বর। তো আমরা আজকে মুখছিদ্র, মুখ বিবর বা মুখ গহ্বর নিয়ে যদি একটু কথা বলি, তো মুখছিদ্র আমরা তো দেখলাম জাস্ট ওপেনিং পোর্টটা বা এন্ট্রান্স পয়েন্ট, আমরা খাদ্যবস্তু ঠিক যে অংশ দিয়ে প্রবেশ করাই সেটা। আর এরপরে আমরা যদি বলি মুখ বিবর বা মুখ গহ্বর, এটা নিয়ে যদি একটু পড়াশোনা করা যায় তাহলে মুখ বিবর বা মুখ গহ্বর, আর এইটার বেশ কিছু উপাদান বা অংশ আছে। আমরা যে অংশগুলো দেখব যে আমাদের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন আমরা যদি বলি মুখ বিবর বা মুখ গহ্বরে ফার্স্ট অফ অল কি আছে, আমরা বলতে পারি যে তালু আছে। তালু অর্থাৎ তালু বলতে যেটা বোঝায় আমাদের মুখ বিবরের ঠিক উপরের অংশ, যেটা উপরের তল যেটা, সেটাকে তালু বলে। এটার সামনের দিক অনেকটা বোনি স্ট্রাকচার দেখা যায় বা শক্ত, এবং পেছনের দিকে অনেকটাই নরম একটা অংশ দেখা যায়। নরম অংশটাকেই বলে মূলত সফট প্যালেট, অর্থাৎ নরম তালু। তো তালুর পরে আমরা যদি বলি, আমরা যেই অংশটা দেখতে পাই মুখ গহ্বরের ভিতরে, সেটা হলো দাঁত। দাঁত খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই দাঁত আমাদের খাদ্যবস্তু মানে চিবোতে সাহায্য করে, এবং দাঁতের উপস্থিতিতেই মূলত মুখে সর্বপ্রথম যান্ত্রিক পরিপাক শুরু হয় বিভিন্ন খাদ্যবস্তুগুলোর। তো আমরা সেই ক্ষেত্রে দাঁতের কথা বলতে পারি। এরপরেও আমরা মুখ বিবর বা মুখ গহ্বরে আমরা দেখতে পাবো যে এখানে জিহ্বার উপস্থিতি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিপাক অঙ্গ, যা আমাদের খাদ্যবস্তু চিবানো থেকে শুরু করে খাদ্যবস্তু গিলতে সাহায্য করে, এবং মুখে যে পরিপাকটা হয় অর্থাৎ লালারসের সাথে যে মিশ্রিত হওয়ার ব্যাপারটা খাদ্যবস্তুর, সেটাও মূলত এই জিহ্বার মাধ্যমে আরো সহজ হয়ে যায়। এরপরে আমরা যদি দেখি যে 4 নম্বর উপাদান, এইটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো লালা গ্রন্থি। আমরা লালা গ্রন্থির কথা যদি বলি, যে লালা গ্রন্থি আমাদের মুখ গহ্বরে বা মুখ বিবরে থাকা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থি, যে গ্রন্থিগুলো থেকে সাধারণত অ্যামাইলেজ অর্থাৎ শর্করা পরিপাককারী এনজাইমগুলো ক্ষরণ হয়ে থাকে। আমাদের মুখ বিবরে বা মুখ গহ্বরে প্রায় 3 জোড়া লালা গ্রন্থি আমাদের মুখ